আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আদালতে মকদ্দমা করলেই ৫ শ্রেণীর জমির দলিল খুব সহজে বাতিল হয়ে যাচ্ছে। কোন ৫ শ্রেণীর দলিল বাতিল হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আদালতে মকদ্দমা করার কথা বললে অনেকেরই কিন্তু খুব একটা ভালো লাগে না। কারণ এই জন্যই ভালো লাগে না যে আদালতে মকদ্দমা করলে দীর্ঘ বছর এই সম্পত্তি নিয়ে ঘুরতে হয়। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন, তার তত্ত্বাবধানে যে সকল উপদেষ্টারা আছেন তাদের মধ্য থেকে আইন উপদেষ্টা এবং ভূমি উপদেষ্টা তারা কিন্তু অনেকটাই সহজ করে দিয়েছেন যে আদালতে মকদ্দমা করলে জারি মামলা করা লাগবে না। আরও অনেক সিস্টেম চালু করেছেন, যার জন্য ওই সময়টা কিন্তু এখন আর লাগে না, অনেকটা কিন্তু কমে আসে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার সম্পত্তি যদি ৩০ বছর পর্যন্ত অন্যের দখলে থাকে, তাহলে সেই সম্পত্তিটা যদি আপনি ফিরে আনতে চান, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু পারবেন না। কারণ আপনার কাছে কোনো কাগজপত্র নেই, দলিল নাই, কোনো কিছু। এগুলি সংগ্রহ করে মকদ্দমা করে তারপরে এই মামলাটি পরিচালনা করে আপনার কাছে জাজমেন্ট আনতে হবে। এই জন্য একটু সময় লাগে। তারপরেও কিন্তু ২.৫-৩ বছরের মধ্যেই কিন্তু মামলার রায় বের হয়ে আসতেছে। তো এখন বিষয় হচ্ছে, আমাদের আজকের ভিডিও হচ্ছে যে আদালতে মকদ্দমা করলেই কিন্তু আপনার ৫ শ্রেণীর সম্পত্তির দলিল খুব সহজে বাতিল হয়ে যাবে। এইটা টিকানো যাবে না, 100% গ্যারান্টি, টিকানো যাবে না। তার মধ্যে ১ নম্বর আছে সাবকবলা দলিল। কোন সাবকবলা দলিল? যেই সাবকবলা দলিল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, যেটি অবিভক্ত সম্পত্তি, যেই সম্পত্তি আপোষ বন্টননামা দলিল না করে বা যৌথ নামজারি না করে সেই সম্পত্তি কোনো ওয়ারিশকে বঞ্চিত করে বিক্রি করে দেওয়া হয়েছে। সে যদি বিক্রি করে দিয়ে থাকে সাবকবলা দলিল মূলে, সেই সাবকবলা দলিল মূলে যিনি সম্পত্তি গ্রহণ করেছে সেই সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে। এখানে আরও একটি কথা বলে নেই, যিনি দাতা তিনি যদি আপোষ বন্টননামা দলিল না করে দাগে দাগে তার যতটুক সম্পত্তি পাওয়ার কথা ততটুক সম্পত্তি যদি ফারাইজ মোতাবেক বিক্রি করে, তাহলে কিন্তু ওই দলিলটি টিকার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি অন্য ওয়ারিশকে বঞ্চিত করে তিনি যদি সম্পত্তি বিক্রি করে দেয় এবং বঞ্চিত ওয়ারিশ যদি ওই দলিল বাতিল করার জন্য মকদ্দমা দেয় এবং ওই মকদ্দমায় সকল কাগজপত্র দেখে শুনে সত্যতা যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে যদি বিচারক মহোদয় সন্তোষজনক মনে করেন যে এটা সঠিক, তাহলে ওই দলিলটি বাতিল হয়ে যাবে। এই দলিল বাতিল করার ক্ষমতা কিন্তু সাব রেজিস্ট্রার অফিসের নাই এবং সামাজিকভাবে কোনো মোড়ল, মুন্সি, মেম্বার, চেয়ারম্যান এদেরও নাই। এই দলিল বাতিল করতে হলে সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে। ১ নম্বর আছে সাবকবলা দলিল। ২ নম্বর আছে হেবা দলিল। হেবা দলিল যেটি আপনি দাতা হিসাবে করবেন বা যিনি হেবা গ্রহণ করবেন, এই দাতা এবং গ্রহীতার মধ্যে যে শর্ত রয়েছে সেই শর্ত পালন করতে হবে 100%। আনঅথরাইজ ব্যক্তিকে হেবা করা যাবে না, যার হেবা নেওয়ার কোনো অধিকার নাই। ১৪ থেকে ১৫ শ্রেণীর ব্যক্তিদের নামে হেবা করা যায়, আমার অন্য ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। হেবার যে ৩টি শর্ত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে ব্যক্তি হেবা করবেন তার জীবদ্দশায় এই হেবা সম্পত্তি কিন্তু ট্রান্সফার করতে হবে, হস্তান্তর করতে হবে, কিন্তু হস্তান্তর করেন নাই। যিনি হেবা গ্রহণ করছেন তিনিও সেই হেবা গ্রহণ করে বসে কিন্তু সম্পত্তি করেন নাই। এই হেবাদাতাও কিন্তু এই সম্পত্তি বাতিল করার জন্য আদালতে মকদ্দমা করতে পারবেন। দ্বিতীয় নম্বরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সম্পত্তিটি হেবা করলো সেই সম্পত্তিটি দৃষ্টিগোচর নয়। যিনি দাতা তিনি সম্পত্তি দখলেও নেই, এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা চলতেছে। এই সম্পত্তি ওয়ারিশি সম্পত্তি, এই সম্পত্তি ভাগ বটারা হয় নাই, আপোষ বন্টননামার দলিল হয় নাই, অন্য ওয়ারিশের সম্পত্তি হেবা করে দিয়েছে। এই সকল হেবা দলিল, যেই হেবা দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির কিঞ্চিত পরিমাণ সত্য রয়েছে, সেই হেবা দলিল বাতিল হয়ে যায়। নাম্বার ৩ হচ্ছে ওসিয়তনামা দলিল। যে ব্যক্তি সম্পত্তির মালিক, ধরেন এক ব্যক্তি ৯০% জমির মালিক, তো এই যে ৯০% জমির মালিক তিনি তার জীবদ্দশায় এই ৯০% সম্পত্তি ওসিয়ত করে দিয়েছে তার এক সন্তানকে। ওসিয়তনামা দলিল হচ্ছে ভবিষ্যৎ দলিল। যে ব্যক্তি ওসিয়ত করলো সেই ব্যক্তির মৃত্যুর পরে ওই দলিলটি কার্যকর হবে। এখন ৯০% সম্পত্তি তিনি এক সন্তানকে ওসিয়ত করে দিয়ে মৃত্যুবরণ করেছেন। এখানে তিনি ওই যার নামে ওসিয়ত করে দিয়েছেন তাকেও বিপদে ফেলে গেছেন এবং যিনি
মৃত্যুবরণ করেছেন, তিনিও বিপদমুখী হয়ে মৃত্যুবরণ করেছেন। এই কথাটা কেন বললাম? যে ব্যক্তি জমির মালিক ছিলেন, হয়তো তার অন্য সন্তানরা তার খোরপোশ বিভিন্নভাবে তার দেখাশোনা করেন নাই, যে কোনো কারণে হতে পারে। তিনি যেই সন্তানের কাছে ছিলেন, সেই সন্তানের সমস্ত কিছু সন্তান বহন করেছে বাবার বা মায়ের। সন্তুষ্ট হয়ে বাবা তাকে ওসিয়াত করে দিয়েছেন। এই যে সম্পূর্ণ সম্পত্তি যে তিনি ওসিয়াত করলেন, তখন ওসিয়াতের যে শর্ত সেটি তিনি ভঙ্গ করলেন। আইনগত দিক থেকে তিনি ওসিয়াত করতে পারবেন 3/1 সম্পত্তি। তাহলে যাকে ওসিয়াত করে দিয়ে গেল তিনি বিপদে পড়ে গেলেন, অন্য ভাই বোনদের সাথে তার একটি মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল। কিন্তু পরবর্তীতে যারা ওয়ারিশ তারা বঞ্চিত হয়েছে, তারা যখন আইনগত দিক থেকে সবকিছু জানতে পেরে তখন কিন্তু তারা বিজ্ঞ আদালতে মকদ্দমা দেবে। আর মকদ্দমা দিলে তখন কিন্তু ওই দলিলটা বাতিল হয়ে যাবে। বিশেষ করে 60% সম্পত্তি কিন্তু 90% থেকে উঠে আসবে এবং 30% সম্পত্তি হয়তো টিকবে। আবার বিজ্ঞ আদালত সম্পূর্ণ দলিলটাও বাতিল করে দিতে পারে। তো এই যে ওসিয়তনামা দলিল, এই ওসিয়তনামা দলিলটি যখন করা হয় তখন এই শর্তটা কিন্তু মনে রাখতে হবে যে সম্পূর্ণ সম্পত্তি ওসিয়ত করা যায় না, 3/1 সম্পত্তি ওসিয়ত করতে হয়। এই হলো 3 নাম্বার দলিল। 4র্থ নাম্বার আছে খাসখতিয়ানের সম্পত্তি। খাসখতিয়ানের সম্পত্তি আমরা সবাই জানি যে 1 নাম্বার খাসখতিয়ানের সম্পত্তি হচ্ছে সরকারের নিজস্ব সম্পত্তি। এই যে সরকারের নিজস্ব সম্পত্তি, এই সম্পত্তিটি কিন্তু প্রত্যেক জেলা প্রশাসক মহোদয় নিয়ন্ত্রণ করে থাকে এবং সরকারের রাজস্ব বাড়ানোর জন্য এই ডিসি মহোদয়ের নিয়ন্ত্রণাধীন যেই সকল সম্পত্তি থাকে, এই সকল সম্পত্তি জেলা প্রশাসক মহোদয় একশনা লিজ, স্বল্পমেয়াদী লিজ, দীর্ঘমেয়াদী লিজ দিয়ে থাকেন এবং সেখান থেকে লিজ মানি, ভূমি উন্নয়ন কর যা আসে এটি সরকারি রাজস্ব এবং সরকারি কোষাগারে জমা হয়, তাতে দেশ উপকৃত হয়। কিন্তু এই খাসখতিয়ানের সম্পত্তি যারা দখলে আছেন, তারা যদি এই সম্পত্তি বিক্রি করে দেন, একটি দলিল সৃষ্টি হয়, জাল দলিল। এই জাল দলিলের মাধ্যমে যদি কেউ সম্পত্তি ক্রয় করে দীর্ঘ বছর ভোগ দখলে থাকেন, পলিটিক্স করেন বা একজন গণ্যমান্য ব্যক্তি, তার কাছে কেউ যান না, সরকারি কর্মকর্তা গেলে তাকে মনে করেন বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়, এরকম অনেক ব্যক্তিরা আছেন। কিন্তু এই যে দলিলটি হলো জাল দলিল, এই দলিলটি বাতিল। কারণ এখন বর্তমানে অটোমেশন পদ্ধতিতে ধাপে ধাপে সকল দলিল অনলাইন করা হচ্ছে, সকল খতিয়ান অনলাইন করা হচ্ছে, কিন্তু এই জাল দলিলটি কিন্তু অনলাইন হবে না, যেহেতু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক এটি করা হয় নাই। দ্বিতীয় নম্বরে হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে একজন দলিল লেখককে দিয়ে লেখে বা একজন মোহরিরে দিয়ে লেখায় সেই দলিলটি নোটারি করে তারপরে তিনি জমির মালিক হয়ে বসে আছেন, কিন্তু সম্পত্তিটা হচ্ছে সরকারি সম্পত্তি, 1 নম্বর খাসখতিয়ানের সম্পত্তি। কিন্তু এই দলিলটাও তো অনলাইনে আপলোড হবে না। তো অনলাইনে যখন আপলোড হবে না, তখন আপনি মালিকানা প্রমাণ করবেন কিভাবে? এই দলিলটিও কিন্তু বাতিল একদম সরাসরি। 5 নম্বর হচ্ছে অর্পিত সম্পত্তি। যেই সম্পত্তি যুদ্ধের পরবর্তী সময় এই সম্পত্তির কোনো মালিক নেই, এই সম্পত্তির মালিকরা এই দেশের নাগরিকত্ব হারিয়ে ফেলছেন, এই দেশ থেকে অন্য দেশে চলে গেছেন, এখন ওই সম্পত্তিটা অর্পিত সম্পত্তি হিসাবে গণ্য করছে। আমাদের হাইকোর্টের অনেক রায় আছে ডিএলআরে যে এটি আবার পাওয়া যাবে এই করে। কিন্তু আমি যে বিষয়টি পরিপত্রের মধ্যে লেটেস্ট আপনার কমান্ড যেটা পূর্বে দেওয়া হয়েছে, সেই কমান্ডটাকে ভাইলেশন করা হচ্ছে নতুন একটি আইন দিয়ে। যে সর্বশেষ আইন কি বলছে, সর্বশেষ পরিপত্র যেটি দেওয়া হয়েছে সেই পরিপত্রের মধ্যে স্পষ্ট করে কিন্তু বলা আছে। আপনি হাইকোর্টের যে ডিএলআর দেখবেন যে হ্যাঁ এই সম্পত্তি মামলা করে মকদ্দমা করে বের করা যাবে, আমি স্বীকার করছি বের করা যাবে। আপনি মামলা করেন, হাইকোর্টে যান, আপনি ডিস্ট্রিক্ট জজে যান, যেখানে যান না কেন, এই সম্পত্তি বের করা দুরূহ ব্যাপার। কিন্তু সর্বশেষ যে পরিপত্রটি ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে সহকারী কমিশনার ভূমিকে আদেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষে। বলা হয়েছে স্পষ্ট করে যে অর্পিত সম্পত্তি ভাগ করে ফেলার জন্য কারো মালিকানা সম্পত্তির সাথে যদি যৌথ সম্পত্তি থাকে, সরজমিনে গিয়ে একজন সহকারী কমিশনার ভূমির নিয়ন্ত্রণাধীন যে সকল সার্ভেয়ার, কানুনগো, তহসিলদার যাদের কথা বলি, তাদেরকে নিয়ে সরজমিনে গিয়ে মাপ দিয়ে সেই অর্পিত সম্পত্তি আলাদা করে, ব্যক্তি মালিকানা সম্পত্তি আলাদা করে অর্পিত সম্পত্তির নামজারি সরকারের নামে করতে বলছে
আর মালিকানা সম্পত্তি মালিকদের নামে করতে বলছে, ভূমির মালিকদের নামে করতে বলছে। কিন্তু এই সম্পত্তি যদি কেউ বিক্রি করে থাকে, এই অর্পিত সম্পত্তি যৌথ মালিক যখন একজন মালিকের নিজের জমির সাথে অর্পিত সম্পত্তি ছিল, হয়তো তার ভাই চলে গেছে 50 বছর আগে ভারতবর্ষে বা 40 বছর আগে, তার নাগরিকত্ব হারাই গেছে, কিন্তু ওই সম্পত্তিটা সরকার কি করছে, অর্পিত সম্পত্তিতে নিয়ে গেছে। তো এই সম্পত্তি যদি ওই ভাই বিক্রি করে দেয় আর একজন যদি ক্রয় করে, তাহলে ওই অর্পিত সম্পত্তিটা ক্রয় করলো, তো জমি হস্তান্তর করলে একটি দলিল সৃষ্টি হয়েছে। দলিলটা বৈধ উপায়ে হয়েছে কোথা থেকে? সাব রেজিস্ট্রার অফিস থেকে। সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় আইন সব মেনেই হয়েছে, কিন্তু সম্পত্তি তো অর্পিত সম্পত্তি। এখন সরকার তো সেই সম্পত্তি তার নিয়ন্ত্রণে নিয়ে যাবে, তাহলে ওই দলিল কি থাকবে? থাকবে না, ওই দলিলও বাতিল হয়ে যাবে। তার মানে 5টা দলিল, এই 5টা দলিল হার হাওলাতে টিকবে না, দলিল বাতিল হয়ে যাবে, জমি ছাড়তে হবে। এটাই হচ্ছে 100% গ্যারান্টি, এই সম্পত্তি টিকিয়ে রাখা যাবে না। সম্পত্তির মালিক হতে গেলে প্রকৃত পক্ষে যে দলিল মূলে মালিক হবেন, সেই দলিলটি হতে হবে একদম স্বচ্ছ, আইনগত দিক থেকে সঠিক। এই দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির 1 ইঞ্চি সম্পত্তি থাকতে পারবে না। মালিকানার চেইন ঠিক রাখতে হবে, খতিয়ানের ধারাবাহিকতা ঠিক থাকতে হবে, সব কিছু ঠিক রেখে এই সম্পত্তির মালিকানা আপনি পাবেন। আবার খতিয়ান মূলে যদি মালিকানা পান, তাহলেও সিএস খতিয়ান থেকে শুরু করে অদ্য পর্যন্ত প্রত্যেকটি খতিয়ানের সাথে একটি খতিয়ানের সাথে আর একটি খতিয়ানের মালিকানার চেইন ঠিক থাকতে হবে। ওয়ারিশ সূত্রে হোক, আরো 10 জনের নামে খতিয়ান হোক, তাতে কোনো সমস্যা নাই। দাদা ছিল, দাদার নামে একটি খতিয়ান ছিল, বাবারা 4 ভাই 4 জনের নামে খতিয়ান ভাগ হয়ে গেছে, আবার 4 ভাইয়ের আরো 4 জন করে সন্তান হলে 16টা ভাগ হয়ে গেছে। 16 জনের নামে হতে পারে একটি বিএস রেকর্ড, 16 জনের নামে হতে পারে আরএস রেকর্ড। এটা তো বিডিএর জরিপ না যে এক একটি খতিয়ান দেওয়া হচ্ছে, এক খতিয়ানের মধ্যে থাকতে পারে। সেই জন্যই আপনাকে সব সময় মনে রাখতে হবে, সম্পত্তির মালিকানা পেতে আপনার দলিল খতিয়ানের মালিকানার চেইন 100% ঠিক থাকতে হবে। আর যাদের নেই, তাদের সাবকবলা দলিল হোক, হেবা দলিল হোক, হেবা বিল এওয়াজ হোক, এওয়াজ বদল হোক, দান দলিল হোক, যে দলিল হোক, বাতিল। এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।